মা, হাওয়াতে বেশ টান এসেছে, তাই না? হ্যাঁ, এসেছে তো। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। দেখ বাবা, এই সময় হালকা শীতের পোশাক গায়ে দেওয়া শুরু কর, নইলে ঠান্ডা লেগে যাবে। এবার তো পিঠে বানানোর সময় আসছে, বলো। হ্যাঁ, তা তো বটেই। তবে ভালো খেজুর গুড় না পাওয়া অবধি কিছুই করা যাবে না। যা বাবা, বেলা বাড়ছে। ভালো করে সর্ষের তেল মেখে স্নানটা সেরে নে, নইলে ঠান্ডা লেগে যাবে। দেরি করিস না। আচ্ছা মা। কি রে, তোর এত দেরি হলো কেন? মা বলল যেন তেল মেখে স্নান করতে আসি, নইলে ঠান্ডা লেগে যাবে, তাই দেরি হলো। আমাকেও মা তেল মাখিয়েই স্নানে পাঠিয়েছে। এবার ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন শুরু হয়েছে, দেখেছিস? দেখ, ওই আম গাছটার পাতা কেমন হলুদ হয়ে ঝরে পড়ছে। সত্যি রে, অদ্ভুত আমাদের প্রকৃতি। 6টা ঋতুতে নানা রূপে ধরা দেয় আমাদের কাছে। মাকে বলেছি এবার তাড়াতাড়ি করে পিঠে বানাতে। তুই কিন্তু একা খাবি না, আমায় আর রানীকেও ভাগ দিবি। হ্যাঁ রে, দেবো দেবো। কিন্তু মা বলল ভালো খেজুর গুড় না পাওয়া গেলে পিঠে তৈরি করা যাবে না। কেন? আব্দুল চাচা, আহমেদ চাচা এবারও খেজুর রসের রস সংগ্রহ করে গুড় বানাবে তো। আমি সব সময় অপেক্ষা করে থাকি কবে আব্দুল চাচা আর আহমেদ চাচা গুড় তৈরি করবে আর আমি খাবো। যখন বড় বড় লোহার কড়াইতে টাটকা টাটকা খেজুর রস জাল দেয়, তখন সারা গ্রাম ভুরভুর করে গুড়ের গন্ধে। আহা, জিভে জল চলে এলো। চল বলাই, আগে স্নান সেরে নি, নইলে দেরি হলে দুজনেই বকা খাবো। ভাই আহমেদ, এবার মনে হয় 2টো কড়াই তো আর হবে না, আরো একটা কড়াই কেনা দরকার। যে হারে প্রতি বছর আমাদের গুড়ের চাহিদা বাড়ছে, এতে 2টো কড়াইতে গুড় তৈরি করে আমরা যোগান দিতে পারবো না। এবার মনে হয় আমাদের কয়েকটা খেজুর গাছও ভাড়া নিতে হবে। দেখি, একবার না হয় জমিদার বাবুর কাছে গিয়ে কথাটা বলি। ও বাবা, এবার কিন্তু রোজ আমায় আব্দুল চাচা আহমেদ চাচার বাড়ি থেকে খেজুর রস এনে দিতে হবে। বলাই আর রানীও খেজুর রস খেতে খুব ভালোবাসে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আগে গাছে হাঁড়ি তো বাঁধা হোক, তারপর আমি তোদের সবার জন্য খেজুরের রস এনে দেব। কি মজা, কি মজা। প্রণাম নেবেন জমিদার মশাই। আরে এসো এসো, কেমন আছো তোমরা? ভালো আছি হুজুর, আসলে এই সবই আপনার আশীর্বাদ হুজুর। তা সকাল সকাল আমার কাছে কি মনে করে? যে হারে প্রতি বছর গুড়ের চাহিদা বাড়ছে, এবার আরো কয়েকটা গাছ আমাদের ভাড়া নিতে হবে মনে হচ্ছে। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুবই উপকার হয় আমাদের। তা বেশ তো, আমার বাগানে যে কটা খেজুর গাছ আছে চাইলে তোমরা নিতে পারো। তবে হ্যাঁ, ভালো করে গুড় বানাতে হবে কিন্তু। গরম রুটির সাথে নতুন গুড়, পাটালি গুড় দিয়ে নতুন চালের পায়েস, নলেন গুড়ের সাথে পিঠে, মোয়া, অমৃত। সবই আপনার অসীম কৃপা হুজুর। কিন্তু হুজুর, এবারও শুনছি পাশের গ্রাম থেকে নাকি আমাদের গোবিন্দপুরের হাটে গুড় ব্যবসায়ীরা আসবে। তা যে গ্রাম থেকেই হাটে বিক্রি করার জন্য ব্যবসায়ীরা আসুক না কেন, তোমাদের মতন এত ভালো গুড় কিন্তু এই তল্লাটে আর কেউ বিক্রি করতে পারবে না, এটা আমার বিশ্বাস। জানিস তোরা, আমি আজ দেখেছি আব্দুল চাচা আর আহমেদ চাচা খেজুর গাছে হাঁড়ি বাঁধছিল। কি মজা, কি মজা। এবার থেকে ধীরে ধীরে গুড় পাওয়া যাবে। আমি তো বাবাকে বলে রেখেছি হাঁড়ি বাঁধলেই খেজুর রস এনে দেবার জন্যে। বাঘা, নরেন আর ভবানী হলো পাশের গ্রামের গুড়ের ব্যবসায়ী। গুড়ের সময় আসতেই ওদের মনে চিন্তা ঘুরপাক খেতে শুরু করেছে যে কি করে ওরা আব্দুল আর আহমেদের গুড়ের ব্যবসার ক্ষতি করবে। তা না হলে তো আবার ওদের লাভ হবে না। গত বছরের মতো এবছরও যদি আব্দুল আর আহমেদের কাছ থেকে লোকে গুড় কেনে, তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হয়ে যাবে। এই গ্রামেও তো আমাদের ব্যবসা নেই। এখান থেকে গোবিন্দপুরে গিয়ে আমাদের গ্রামের লোকেরা আব্দুলের থেকে গুড় নিয়ে আসে, দেখেই মাথায় আগুন জ্বলে যায়। তবে যাই বলো না কেন, ওদের গুড়ের গুণগত মান কিন্তু আমাদের গুড়ের থেকে অনেক গুণ বেশি। তুই আমাদের দলের লোক হয়ে ওদের এত গুণগান করছিস কেন? হ্যাঁ, তুই এখন বরং চিন্তা কর কি করে ওদের ব্যবসার ক্ষতি করা যায়।
যত সব। চল রে ভাই, আর দেরি করা ঠিক হবে না। রস নিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আজ এই মরশুমের প্রথম রসের হাড়ির গুড় তুলে জাল দিয়ে গুড় বানিয়ে আগে না হয় জমিদার মশাইকে একটু দিয়ে আসি। উনি ওনার বাগানের গাছগুলো আমাদের ব্যবহার করার জন্য দিয়ে খুবই উপকার করেছেন। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। নে চল এবারে। কি ও দাদা, আরে দেখো এই রসটা কেমন ফ্যাকাসে গো, আর সেই রকম কোনো স্বাদ বা গন্ধ কিছুই তো নেই। সে কি, এমন তো হবার কথা না। কই দেখি তো। সত্যি তো, আগে কখনো এমন নিম্নমানের রস হয়নি। মরশুমের প্রথম রস তো কত ভালো হওয়ার কথা। এটার না আছে স্বাদ, না আছে গন্ধ, কেমন যেন ফ্যাকাশে এটা। চলো যা আছে তাই নিয়েই না হয় ফিরে যাই। ও আব্দুল, বাড়ি আছো? কোথায় তোমরা? আরে আমি এই ছেলেটার জন্য একটু রস নিতে এলাম। কি গো, তোমরা এমন কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে আছো কেন? দাও একটু খেজুর রস দাও, আমি নিয়ে বাড়িতে যাই। আগে এইবার মরশুমের প্রথম রসটা ভালো হয়নি। মানে তা আবার কি করে হয়? হ্যাঁ গো দাদা, এই যে নিজের চোখেই দেখো। সে কি, অন্যবারের মতো গন্ধ রং কিছুই তো নেই। কেমন যেন পাতলা জলের মতো দেখাচ্ছে এই রস। সেটাই তো চিন্তার দাদা, প্রথম দিন থেকেই তো সব ভালো মানের রস পাওয়া যায়, কিন্তু এইবার কেন যে এমন হলো কিছুই বুঝতে পারতাছি না। এই রস থেকে ভালো গুড় তৈরি করা যাবে না, তাই আমাদের আজকের দিনটা বেকার হয়ে গেল। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, দেখবে পরের দিন ঠিক ভালো রস পাবে। ঠিক আছে, আজ তাহলে আমি আসি, পরের দিন এসে না হয় রস নিয়ে যাব। ও বাবা, বাবা কই, দাও খেজুর রস। না রে বাবা, আজকে রস আনতে পারিনি। কেন? এবার রসের মান একটুও ভালো নয়, স্বাদ গন্ধ কিছুই নেই বললে চলে। আর এই রস থেকে ভালো গুড়ও পাওয়া যাবে না। ওদের বড় ক্ষতি হয়ে গেল রে। তাহলে পরের দিন মনে করে এনে দিও। আজকে সকালে বাবা গিয়েছিল খেজুর রস আনতে, তবে এইবারে রসের গুণগত মান নাকি ভালো নয়। বাবাও তাই বলছিল বাড়িতে। বলল এবার নাকি হাটে অন্য কোনো এক গুড় ব্যবসায়ীর থেকে গুড় এনেছে, সেটা নাকি আব্দুল চাচার থেকেও ভালো। বলছি ব্যাপারটা কেমন অদ্ভুত লাগতেছে না দাদা? কি আগে তো কখনো এমন হয়নি। সেটাই তো আমাকে ভাবাচ্ছে। আমাদের সব গাছে এমন খারাপ রস হচ্ছে কেন? আজও মনে হয় এক আনাও রোজগার হবে না। কি করেই বা হবে? আজও তো সেই পাতলা বিস্বাদ রস। এই গুড়ের ব্যবসা করার জন্য কত টাকা ধার দেনা করছি আমরা। গুড়ের ব্যবসায়ী যদি না হয় তাহলে ধার শোধ করবো কেমনে? ও আব্দুল চাচা, কবে ভালো গুড় খাওয়াবে বলো না গো। বাবা তো রোজই এসে বলে রসের মান ভালো হচ্ছে না। জানি না বাবা, এইবার এমন কেন হচ্ছে? অন্যবার আমরা যোগান দিয়ে উঠতে পারি না, আর এইবার এক কানা করিও বিক্রি বাটা হচ্ছে না। এমন চলতে থাকলে না খেতে পেয়ে মূর্তি হবে আমাদের। আজও খালি হাতে হাট থেকে ফিরতাছি। আজ জমিদার বাড়ি থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। মুন্নি খেয়ে যাওয়ার জন্য এত জেদ করলো না, তাই আমি না করতে পারলাম না রে রানী। লুচির গন্ধ নাকে যেতে তুই ওখান থেকে উঠতেই চাইছিলি না বলাই, সেটা আমরা বুঝেছি। চল খেজুর বাগানের পাশ দিয়ে চলে যাই, একটু তাড়াতাড়ি হবে। দেখ দেখ, ওইদিকে কারা যেন খেজুর গাছে উঠেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে হাড়ি থেকে রস নিচ্ছে। ও,
তার মানে এই জন্যই আব্দুল চাচারা ভালো রস পাচ্ছে না। ধরতে যাবি নাকি ওদের? না, আজকে ফিরে যাই, গিয়ে বাড়িতে সব কথা বলি, তারপর না হয় কাল রাত্রিরে আমরা এদেরকে ধরবো। এই আব্দুল, শোনো, গতকাল রাতে কৃষরা ফেরার সময় দেখেছে তোমার গাছ থেকে কেউ খেজুরের রস চুরি করে নিয়ে যাচ্ছে। ভালো রসটা নিয়ে অবশিষ্ট রসে জল মিশিয়ে রেখে দিচ্ছে, তাই জন্যই তোমরা ভালো রস পাচ্ছ না। তবে একটা জিনিস লক্ষ্য করছি, অন্যান্য বার পাশের গ্রামের গুড় ব্যবসায়ীরা যে মানের গুড় নিয়ে আসে, এবার কিন্তু অনেক ভালো মানের গুড় হাটে নিয়ে আসছে, তাই ওদের বিক্রি বাট্টা অনেক বেশি হচ্ছে। আমার কেমন যেন ওদের উপর সন্দেহ হয়। ওরা পাশের গ্রাম থেকে আমাদের এই গ্রামে এসে রাত্রিবেলায় রস চুরি করবে, তাও কি সম্ভব? তবে আজ রাতেই ওদের ধরতে হবে। বলাই, তুই জমিদার মশাইকে গিয়ে সব কথা খুলে বল, উনিও যেন আমাদের এই বিষয়ে সাহায্য করেন। বেশ, জানেন জমিদার মশাই গ্রামে কি কাণ্ড ঘটছে? এত বড় চুরি! এই কারণেই তাহলে আব্দুল আহমেদের গুড়ের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আচ্ছা, আজ আমি নিজে লাঠিয়াল নিয়ে উপস্থিত থাকব। যারা এই অন্যায় কাজ করছে তাদের চরম শাস্তি দেব আমি। আগের দিন এরাই ছিল যারা আব্দুল আহমেদ চাচার কাছ থেকে রস চুরি করছিল। লাঠিয়াল! ওরে বাবারে, ওরে বাবা, বাঁচাও, কে আছো, বাঁচাও, ওরে বাবারে! কে তোমরা? কেন করছিলে আমাদের গাছের খেজুর রস চুরি? আসলে আমাদের গুড়ের মান ভালো না হওয়ায় আমাদের ব্যবসার ক্ষতি হতো, কিন্তু কেউ কিনতো না। তাই এবার যখন জানতে পারি আব্দুল আর আহমেদ আরো গুড় বানাবে, তখনই এই ফোন দিয়ে আঁটি আমরা। আমরা প্রত্যেক দিন রাতে এসে গাছ থেকে রস চুরি করে নিয়ে যেতাম আর জল মিশিয়ে রেখে দিতাম হাঁড়িতে। তাই আহমেদরা ভালো গুড় তৈরি করতে পারছিল না, আর ওদের গাছের ভালো রস দিয়ে আমরা গুড় বানিয়ে বিক্রি করছিলাম। আমাদের ব্যবসা দিব্যি চলছিল, কিন্তু আজ ধরা পড়ে গেলাম। তোমরা যা করেছো এর কোনো ক্ষমা নেই। 500 টাকা জরিমানা আর সারা জীবন কারাবাস হবে তোমাদের। দেখলি তো, আমি তোদের বলতাম এই চুরির পথ ধরে আমরা বেশি দূর এগোতে পারবো না। তখন আমার কথাটা ভুল মনে হতো। এবার দেখ, সারা জীবন এই আলোর মুখটুকুও দেখতে পাবি না। গুড় বিক্রি তো অনেক দূরের কথা। এদের 3 জনকে নিয়ে যাও চোখের সামনে থেকে। পরের দিন থেকে আব্দুলরা আবার আগের মতো ভালো মানের খেজুর রস সংগ্রহ করা শুরু করলো, আর আগের মতোই উৎকৃষ্ট মানের গুড় বানিয়ে হাটে বিক্রি করে জমিয়ে ব্যবসা করতে থাকলো।